বৈঠক এবং সেই বৈঠক বারবার ভেস্তে দেওয়ার পর আজ কিন্তু বৈঠক অবশেষে হচ্ছে, বৈঠক চলছে। আমরা দেখেছি এর আগের দিন যখন কালীঘাটে গিয়েছিল মুখ্যমন্ত্রী, নানা রকম বাকবিতণ্ডার পর বৃষ্টির মধ্যে ভিজতে না বলে তাদের চায়ে আমন্ত্রণ করলো, বলে বৈঠক না হোক কিন্তু তোমরা চা খেয়ে যাও, এবং জামা দেবেও বলেছে, ভিজে গেছো জামা দেবো তোমাদের। কি বলবেন? না, এখানে বলার তো অত্যন্ত সূক্ষ্ম জিনিস আছে। চা, উনি চাতে আমন্ত্রণ করছে ডাক্তারদেরকে। উনি তো নিজেই তো আজ থেকে বছর খানেক আগে বলেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা চাওয়ালা, খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। তারপর উনি নিজেই প্রমোট করলেন, বললেন এমএ পাস করেছো, বিএ পাস করেছো, আমি তো চাকরি দিতে পারি না, তাই ঘরের সামনে একটা চায়ের দোকান খুলে বসো। তারপর আমাদের বিজেপির ঘোষিত কর্মসূচি এই চায় পে চর্চা, চায় পে চর্চা আমাদের বিজেপির ঘোষিত কর্মসূচি। উনি কিন্তু সেই বিজেপির ঘোষিত কর্মসূচিকে নিজের ঘরের মধ্যে রূপায়ণ করছেন, এবং আস্তে আস্তে যেটা মনে হচ্ছে ওনার মধ্যে যেন বিজেপিটা ছেয়ে যাচ্ছে। উনি চেষ্টা করছেন বিজেপির সমস্ত কর্মসূচিতে নিজেকে কিভাবে ইনভলভ করা যায়, তার জন্য উনি বারবার এটা বলতে যাচ্ছেন আসো একটু চা খেয়ে যাও। চা কি ওনারা খেতে পান না? ডাক্তারবাবুদের কি চায়ের অভাব আছে? আবার জামা কাপড় কোত্থেকে এলো? এত জামা কাপড় ওনার কাছে মজুদ ছিল কি করে? উনি কি জানতেন যে এতগুলো হচ্ছে বাচ্চা বাচ্চা যে হচ্ছে ডাক্তারবাবুরা কিংবা যারা হচ্ছে স্টুডেন্ট ডাক্তার আছে তারা যারা আসবে তাদেরকে আগে থেকে জামা দিতে হবে, তাদের জন্য চা রেডি রাখতে হবে। তিনি আগে থেকে তাদের মন পুষিয়ে দেওয়ার জন্য কি এই ধরনের মানে হচ্ছে কোনো আমন্ত্রণ? কিন্তু মুখ্যমন্ত্রী তো মানবিক, কারণ ছোট ছোট বাচ্চারা ওইভাবে ভিজছে, ঠান্ডা লেগে যাবে, তাই তিনি বলেছেন যে আমার কাছে জামাও আছে, জামাও দেবো। একদম একদম আমি একদম মানে আমার আপনার বাড়িতে মানে কি হয়, খুব বড় জোর 5 জন 6 জন এসে গেলেও আমরা 1 জন 2 জনকে নিজেদের জামা কাপড় দিতে পারি। ওনার ঘরে হয়তো 25 26 30-এর উপর বাচ্চা আছে, তার জন্য সেই বাচ্চাদের জামা কাপড় উনি অল্টার করে দিতে পারেন, নাকি আগে থেকে কিনে রেখেছিলেন তা বলতে পারবো না। হতেই পারে এরকম। দেখুন উনি তো প্রচণ্ড মানবিক, এত মানবিক যে কারণের জন্য উনি এমএ পাস বিএ পাস ছেলেমেয়েদেরকে রাস্তার পাশে বসে চা বিক্রি করার কথা বলে, মুড়ি বিক্রি করার কথা বলে, বলে ছোট ছোট চপের দোকান করতে। এই কথাগুলো তো উনি সবসময় বলছেন, আগেও বলেছেন, এখনো বলছেন। তো আমার কথা হচ্ছে উনি আমাদের নরেন্দ্র মোদীজির প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে একদিন উনি আমাদের প্রধানমন্ত্রীকে বলতেন যে একটা চাওয়ালা, তাহলে উনি আলটিমেটলি তো নরেন্দ্র মোদীজিকে অনুসরণ করছেন। হ্যাঁ, তিনি তো মাটির মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি একদম নিচে নেবে, মানে সবার মধ্যে থেকে তিনি সবার মধ্যে চলে যান। তো তিনি তাই জন্য গিয়ে চা বানিয়েছেন মানুষের জন্য দিয়েছেন, বলেছে যত মাটি তত টাকা। মানে উনি আলটিমেটলি ওনার মনের ভাবটা কিন্তু প্রকাশ করেছে, যত বেশি মাটি বিক্রি করা যেতে পারে। বিভিন্ন জায়গায় দেখুন না, মাটির খাদান করছে, পুকুর কেটে বিক্রি করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় মাটি বিক্রি থেকে শুরু করে হবে। ওনার সব জায়গাতেই কিন্তু একটাই বক্তব্য, টাকা কি করে কামাতে হয়। মাকে দেখাও, মাটিকে বেচো, মাকে বেচো, টাকাটা কামাও, এটাই হচ্ছে ওনার মূল প্রকল্প। কিন্তু এই যে ডাক্তারদের সাথে আমরা দেখলাম যে ঘটনা ঘটছে, একবার নবান্ন যাচ্ছে, বৈঠক হচ্ছে না, আবার কালীঘাট যাচ্ছে, ফিরে আসছে, মানে এই যে বারবার যাওয়া আসা, এবং ডাক্তারদের যে মূলত দাবি ছিল 5টা দাবি, এবং তারা বারবারই লাইভ স্ট্রিমিংয়ের কথা বলেছে। পরবর্তীকালে সব কিছুই মেনে নিয়েছিল যে লাইভ স্ট্রিমিং করবো না, ভিডিওগ্রাফি ঠিক আছে, কিন্তু আমাদের একটা লোক, এই যে সরকার বারবার এইগুলো থেকে সরে যাচ্ছে কেন? ভয়টা ঠিক কোথায়, কি মনে হয়? ভয় ওনার লাইভে। উনি যখন জেলায় জেলায় সমস্ত প্রশাসনিক বৈঠক করেন সেখানেও দেখবেন গিয়ে সুন্দর করে লাইভ করে সেটা করেন। তো এই ক্ষেত্রে লাইভে কি সমস্যা? অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে ডাক্তারবাবু যারা যাচ্ছেন তাদের কিন্তু মেরুদণ্ডটা সোজা এবং প্রচণ্ড জোর সেই মেরুদণ্ডের উপর, বুঝেছেন তো? বাঁকা মেরুদণ্ডের একটাও যাচ্ছে না কিন্তু ওখানে। সরাসরি মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়বেন এবং তিনি উত্তর দিতে পারবেন না, হয়তো কিছু ভুল কথা বলে ফেলবেন, যেটা সাধারণ মানুষ জানতে পারলে আরো বিপদ তৈরি হবে। তাই উনি দেখবেন লাইভ তো নয়, ভিডিও রেকর্ডিংও কিন্তু দেবেন না বলেছেন যতক্ষণ না সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতি শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনো ভিডিও প্রোভাইড করতে পারবো না। এবার এই ভিডিওটা রেকর্ডিংয়ের পর অনেক জায়গাতে এটা ডাবিং, আপনারা খুব ভালো করে জানেন ডাবিং করে কি করে ভয়েস চেঞ্জ করে দেওয়া যায়। তো ভিডিও রেকর্ডিংটা আমার মনে হয় না সঠিক, সেটা ডাক্তারবাবুরা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরেছেন বলেই কিন্তু তারা এই মিটিংটাতে অংশগ্রহণ করেনি। আমি জানি না আজকের লাইভ স্ট্রিমিং হচ্ছে কিনা, আপনারা সেটা বলতে পারবেন। যদি লাইভ স্ট্রিমিং না হয় তো আমার মনে হয় ডাক্তারবাবুরা আরও একটা ভুল করলেন।
বিষয়টা হচ্ছে যে এই যে বারবার যে ঘটনাগুলো সামনে আসছে, টালা থানার ওসিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, 4 জন আরও পুলিশ কর্তা এবং উচ্চপদস্থ পুলিশ কর্তা যারা র্যাডারে আছে সিবিআই এর, ইতিমধ্যেই জানা যাচ্ছে। এই যে ঘটনা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যারা অন্যায় করেছে বা যারা দোষী তারাও আমার আপন নয়, যারা দোষী নয় তারাও আমার আপন নয়। এইটা বলে তিনি কি বোঝাতে চাইছেন? না না, উনি ঠিক ওটা বলেননি। উনি বলেছেন যারা দোষী তারা আমার শত্রুও নয়, মিত্রও নয়। তার মানে তিনি বলতে চেয়েছেন যে যারা দোষী ওনার শত্রু নয়, ওনার মিত্রও নয়। এটা কি করে সম্ভব হয়? ওনার স্বাস্থ্য মন্ত্রকের উপর যারা আক্রমণ করলেন, যারা এরকম ভাবে একজন এমডি পাথরটার ডাক্তারকে মেরে ফেললেন, নৃশংস খুন করলেন, রেপ করলেন, হত্যা করলেন, এভিডেন্স লোপাট করলেন, তাদের শত্রু নাকি মমতা ব্যানার্জি নন। তাহলে কি তারা কি মানে ওই 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 দোষীরা কি মমতা ব্যানার্জির ঘরের জামাই? মানে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা উনি বলতে চাইছেন? যারা অন্যায় করেছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, এই কথাটার মানেটা কি আপনারা বলুন না। আপনারা এই যারা এই ভিডিওটি দেখবেন প্রত্যেকে এখানে একটা উত্তর অবশ্যই দিয়ে যাবেন যে আজকে যদি আমার স্বাস্থ্য ব্যবস্থার উপর কেউ একটা কোনো আঘাত আনে তাহলে সে তো আমার শত্রুই হলো। তা সে আমার শত্রু নয়, সে আমার মিত্র নয়, এই কথাগুলো বলে উনি বোঝাতে চাইলেন মানে তাহলে কি সন্দীপ ঘোষ যে কাজ করেছে এখনো পর্যন্ত, হ্যাঁ অবশ্যই এখনো প্রমাণ হয়নি, কিন্তু যা যা ঘটনা সামনে আসছে বা বাংলার মানুষ জানতে পারছে এই সন্দীপ ঘোষকে নিয়ে, তাহলে কি মুখ্যমন্ত্রী তো এই সন্দীপ ঘোষ তো সরকারি দপ্তরেরই একটা মাথায় বসেছিল, তাহলে মুখ্যমন্ত্রী কি বলছে সন্দীপ ঘোষ ওনার শত্রু নয়? না না, সে তো আমরা সবাই খুব ভালো করেই জানি সন্দীপ ঘোষ ওনার কে হয় অ্যাকচুয়ালি। আপনারাও খুব ভালো করে জানেন, আস্তে আস্তে সেটা আরেকটুখানি বেরোবে। কেউ বলছে, আমি বলছি না, লোকে বলছে, শুনছে কেউ। ওই হচ্ছে সেদিনকে বলছিল কি ভাইপো হয় নাকি সম্পর্কে, রঞ্জিত ঘোষ ফোষ কী সব নাম সব আসছে, আমি ঠিক জানি না যে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে। সবাই বলছে, আমি শুনছি, আমি বলছি না, আমি এইসব কথা বলি না, শুধু শুনি। এবার কথাটা হচ্ছে যে উনি তো তাদেরকে বাঁচানোর জন্যই কপিল সিব্বলকে এবং তার সঙ্গে আরো 21 জন অ্যাডভোকেটকে নিযুক্ত করেছেন। আমাদের ট্যাক্সের টাকায় প্রত্যেকটা হিয়ারিং এ 3 থেকে 3.5 কোটি টাকা খরচ তো রাজ্য সরকার করছে তাদের জন্য, কাকে বাঁচানোর জন্য। তা তারা নিশ্চয়ই শত্রু নয়, তারা তো মিত্র। ঠিকই বলেছেন উনি, উনি যা বলবেন একদম সত্যি, আমি এটা মেনে নিচ্ছি।